রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা। জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসভবনে তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথকাল। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবার সংসদ সদস্যের 59%ই ব্যবসায়ী, তবুও নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যও মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। আইনি কাঠামো তৈরির তাগিদ। রমজান ঘিরে কাল টিসিবির পণ্য বিক্রি শুরু। দৈনিক পাবেন 1,80,000 সুবিধাভোগী। ফ্যামিলি কার্ডধারীর চেয়ে ট্রাক সেলে দাম 60 টাকা বেশি। মূল্য বৈষম্য দূর করার তাগিদ। এবং গাজায় ইসরায়েলি হামলায় নিহত 11। উপত্যকা পুনর্গঠনে $500 কোটি সহায়তার অঙ্গীকার বোর্ড অব পিসের। পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন তেল আবিবের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। রাজনীতিতে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী ও এনসিপির দলীয় প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিএনপি চেয়ারম্যানের এই উদ্যোগকে রাজনীতির গুণগত পরিবর্তন হিসেবে দেখছে দুটি দলই। বলছে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। রাজনীতিতে নতুন দিনের শুরু, তারই নিদর্শন রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের সঙ্গে তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে দিলেন সৌহার্দ্যের বার্তা। রোববার সন্ধ্যায় গুলশান কার্যালয় থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিএনপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির। পরে পৌনে 1 ঘন্টার মতো আলোচনা করেন দুজন। তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ নিয়ে ব্রিফিংয়ে জামায়াত জানায় নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। পরে রাজধানীর সার্কিট হাউস রোডে এনসিপি আহ্বায়কের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা স্মারক হিসেবে এনসিপির প্রতীক শাপলা কলির কাঠামো ও জুলাই যোদ্ধার একটি চিঠি উপহার দেন নাহিদ ইসলাম। পরে উষ্ণ পরিবেশে প্রায় 1 ঘন্টা কথা বলেন দুজন। তারেক রহমান ও নাহিদ ইসলামের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এনসিপি জানায় বিএনপি চেয়ারম্যানের সৌজন্যতা রাজনৈতিক পরিবর্তনের আভাস। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে দেশ গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। এই সৌজন্যতার মধ্য দিয়েই, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটকে আমরা সমাধানের দিকে অগ্রসর করতে পারবো বলে আশাবাদী। সবাইকে নিয়ে দেশ পরিচালনার যে বার্তা দিয়েছিলেন তারেক রহমান, এই 2 বৈঠকের মধ্য দিয়ে তা যেন অনেকটাই বাস্তব হয়ে উঠেছে বলছেন রাজনীতি সংশ্লিষ্টরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। আগামীকাল সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই
আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। শপথ অনুষ্ঠান সম্পর্কে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির অভিপ্রায়ের কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ অনুষ্ঠান। যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে, আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন, আমরা দিব। শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি, সে খবর জানাতে সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, নতুন এমপি মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মব্যস্ত রয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আগামীকাল ঠিক সকাল 10টায় যে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন, সেই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে এই দক্ষিণ প্লাজায় এবং তাদেরকে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এবং তারপরেই বিকেলে শপথ নেবেন যেই মন্ত্রিসভা গঠিত হবে, প্রধানমন্ত্রী সহ যে মন্ত্রিসভা গঠন হবে সেই মন্ত্রী পরিষদের সদস্যরা। বিশেষ করে আসলে যে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির যেই সরকার গঠন করবে, সেই সরকারে যারা মন্ত্রী পরিষদে থাকবেন সেই মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে আগামীকাল বিকেল 4টায়। সেই শপথ পড়ানোর কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো সেই শপথকে কেন্দ্র করেই কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সামগ্রিক যেই প্রস্তুতি আছে সেসব প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল থেকেই আমরা দেখছি বিভিন্ন সাজসজ্জার যেমন কাজ চলছে, সেই সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন স্থাপনার রং করতে দেখেছি এবং সেই পাশাপাশি যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার যেই সেটি আমরা দেখেছি এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা এসেছেন, তারা পর্যবেক্ষণ করেছেন এবং তারা দেখাশোনা করছেন এবং আনুষ্ঠানিক যেহেতু আসলে বলা হচ্ছে প্রায় 1000-এর বেশি অতিথি এখানে থাকবেন, দেশি বিদেশি সহ, সেই অতিথিদের আশা থেকে কেন্দ্র করে তাদের বসার জায়গা এবং সেসব নিয়েই আসলে এখন তোড়জোড় এবং কর্মব্যস্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজা আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যেই ভারত, পাকিস্তান, চীন সহ 13টি দেশের রাষ্ট্রপ্রধানদের যেই দাওয়াত সেটি দিয়েছেন এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ থেকে যেটি জানানো হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী না আসলেও ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা আসার কথা রয়েছে এবং সেই সঙ্গে আরও যেই কয়েকটি, বিশেষ করে গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন যে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের, পররাষ্ট্রমন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবং তারা আসলে আসবেন। তো সব মিলিয়ে প্রায় 1200-র মতো দেশি বিদেশি অতিথি উপস্থিত হবেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেই নিয়েই আসলে প্রস্তুতি চলছে এখানে। তো এই ছিল এখনকার মতো সংসদ ভবনের সামনে থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শপথ নিয়ে সংসদে গেলেও 32টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। অভিযোগ নিয়ে রোববার দুপুরে ইসির সঙ্গে বৈঠক করেন জোট নেতারা।
পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় এবং ফলাফল শিটে ঘষামাজা হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে আজ বিকেল 4:30টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করা হবে। আর ইসি বলছে, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে 32টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে। এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। নিরঙ্কুশ জয়ে 1.5 যুগ পর বরিশালে আবারও ক্ষমতায় আসলো বিএনপি। দলটির নেতারা বলছেন, কেন্দ্র থেকে তৃণমূলের ঐক্যবদ্ধ শক্তি বিজয়ের বন্দরে পৌঁছাতে ভূমিকা রেখেছে। ধানের শীষের সমর্থকদের বাইরেও আস্থা রেখেছেন তরুণ ও সংখ্যালঘু ভোটাররা। এবার আস্থার প্রতিদান দিতে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের। অপূর্ব অপুর রিপোর্ট। বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় জয়কার। বরিশাল জেলার সবগুলো 6টি আসন ছাড়াও বিভাগের 21টি আসনের 18টিতেই নিরঙ্কুশ জয় বিএনপির। সংশ্লিষ্টরা বলছেন, বিভাগে তরুণ ভোটারদের সংখ্যায় 1/3 যারা এ নির্বাচনে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন। তরুণরা বলছেন, কর্মসংস্থান এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তারা ধানের শীষকে বেছে নিয়েছেন। সঙ্গে সংখ্যালঘু ভোটারদেরও সরব উপস্থিতিও দেখা গেছে ভোটের লাইনে। তাদের যে প্রতিশ্রুতি যে 1 কোটি কর্মসংস্থান তারা তরুণদের জন্য প্রদান করবে, এটি তরুণদের মনে জায়গা করে নিয়েছে। ভোটের মাঠে তরুণরা তারেক রহমানের উপরেই বিশ্বাস করছে এবং ধানের শীষে ভোট দিচ্ছে। পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনায় একটি করে আসন হারিয়েছে বিএনপি। প্রতিপক্ষের চেয়ে গড় ভোট ব্যবধান 20,000-এর কম। অন্যদিকে জয় পাওয়ার আসনে গড় ব্যবধান অন্তত 50,000। এটি বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তাদের নিজের বাসাবাড়ির পর দ্বিতীয় ঠিকানা, দ্বিতীয় ঘর এই কার্যালয়। তারা আরও বলছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগে দৃশ্যত তাদের ভিতরের অভ্যন্তরীণ সব কোন্দল ভুলে এক ধানের শীষের পক্ষে একাট্টা ছিলেন। তাই তো বিভাগের 21টি সংসদীয় আসনের 18টিতেই জয় জয়কার। এখন তারা বলছেন, এই জয়ের স্বাদ অব্যাহত রাখতে দলকে আরো বেশি সুসংগঠিত করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তারেক রহমান তার নেতৃত্বে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। যারা গত 15-17 বছর দলে ছিল, মাঠে ছিল, আন্দোলনে ছিল, হামলা মামলা গুমের শিকার হয়েছে, এদের গুরুত্বটা অগ্রাধিকার দিয়ে আমরা দলটাকে সুসংগঠিত এবং গুছাতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় জয়ে জনপ্রত্যাশাও বড়। তাই ইস্তেহার বাস্তবায়নের পাশাপাশি চ্যালেঞ্জ দলকে সুসংগঠিত রাখতে বিএনপির প্রতি আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। বিএনপির জন্য এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে যে কর্মীদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। অর্থাৎ তাদের কর্মীগুলি কিন্তু খুব সুসংগঠিত না। প্রায় 1.5 যুগ পর বরিশালে হারানো দুর্গ ফিরে পেয়েছে বিএনপি। নির্বাচন শেষে এখন কাজের মধ্য দিয়ে এর জনপ্রিয়তা ধরে রাখার মিশন বাস্তবায়ন শুরুর পরামর্শ সুধীজনদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে 59% পেশায় ব্যবসা। গতবার যা ছিল 67%। অর্ধেকের বেশি সংসদ সদস্য ব্যবসায়ী হলেও দেশে নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যেও মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা, জানিয়ে হতাশ ব্যবসায়ী নেতারা। সার্বিক উন্নয়ন নিশ্চিতে ব্যবসা বান্ধব আইনি কাঠামো তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে 297 জন। এর মধ্যে 59% পেশা হিসেবে ব্যবসা উল্লেখ রয়েছে নির্বাচনী হলফনামায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা ছিল 67%। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত অনুষ্ঠিত 6টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে অর্ধেকের বেশি পেশায় ব্যবসা। ব্যবসায়ী তো আমাদের
এই যে সংসদের অধিকাংশ সদস্য হবে, এটাই স্বাভাবিক, কারণ রাজনীতিটাই হয়ে গেছে ব্যবসা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অবক্ষয় হয়েছে। রাজনীতিটা এখন জনকল্যাণ নয়, তাদের জন্য ন্যায্য সুযোগ সুবিধা থাকতে হবে। তেমনিভাবে ব্যবসায়ীরা যাতে কোনো রকম মানুষের স্বার্থহানি না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সংসদে বেশিরভাগ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও বছর জুড়ে ব্যবসা বান্ধব পরিবেশের অভাবের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। নতুন সরকারের আইন প্রণেতারা যেন অর্থনীতিকে টেকসই করার উপযুক্ত নীতি কাঠামো তৈরি করেন সেই দাবি তাদের। সামগ্রিকভাবে দেশের আইনগুলোকে যেন ব্যবসা বান্ধব করা যায় সেই বিষয়ে আসলে ওনাদের লক্ষ্য রাখা উচিত, কারণ ওনারা কোন পেশার থেকে গেছেন সেটার থেকে দেশ আগে প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা ব্যবসা বান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন দরকার। আর 8.5 মাস পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর উত্তরণকে টেকসই করতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কোনো ব্যক্তিকে মাথায় রেখে, কোনো গোষ্ঠীকে না মাথায় রেখে, কোনো ব্যবসায়িক গোষ্ঠী যাতে ব্যক্তিগতভাবে কোনোভাবে বেনিফিটেড না হতে পারে, অর্থাৎ সামগ্রিকভাবে যাতে দেশের কল্যাণ হয়, দেশের বিনিয়োগের পরিবেশ একটা সুষ্ঠু পরিবেশ থাকে, যাতে সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী তারা যাতে ব্যবসা করতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ ব্যবসা ও অর্থনীতি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। বন্দরে ধর্মঘট ও নির্বাচনী বন্ধের অজুহাত। প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। রমজান উপলক্ষে টিসিবির বিশেষ বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার। এতে স্মার্ট ফ্যামিলি কার্ডের পাশাপাশি দৈনিক আরও 1,80,000 জন বাজার মূল্যের চেয়ে কমে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারী সুবিধাভোগীর তুলনায় ট্রাক থেকে পণ্য কিনতে প্রতি প্যাকেজে 60 টাকা বেশি গুনতে হবে নিম্নবিত্তকে। একই ভোক্তা শ্রেণীকে লক্ষ্য করে চালানো একই কার্যক্রমে দুই রকম দাম নির্ধারণকে বৈষম্য হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যা সরকারের উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলবে বলে মনে করেন তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। বরাবরের মতো এবার পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা না থাকায় স্বস্তির কথা ক্রেতা বিক্রেতার মুখে। আমি তো লিস্ট নিয়ে আসছি, এখানে রোজার আইটেম যা যা দরকার সবই আমি কিনতেছি। বেচাকিনি ভালোই আছে, আল্লাহ দিলে মালের কোনো শর্ট নাই। মুদিখানা মোটামুটি ওই তো আগের মতোই আছে, স্থিতিশীল মোটামুটি। এর মধ্যেই রমজান উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী 75 লাখ সুবিধাভোগীর পাশাপাশি সারা দেশে 450 ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। শুক্রবার বাদ দিয়ে এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে আগামী 12ই মার্চ পর্যন্ত চলবে। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রতিদিন প্রায় 450টি ট্রাক, প্রতিটি ট্রাকে 400 জনের করে পণ্য থাকবে। প্রস্তাবনা অনুযায়ী ভোজ্য তেল থাকবে প্রতি লিটার 115 টাকা করে ট্রাক সেলের জন্য, মসুর ডাল থাকবে 70 টাকা, চিনি থাকবে প্রতি কেজি 80 টাকা। আর আমাদের নিয়মিত যে স্মার্ট কার্ডের বিপরীতে পণ্য বিক্রয় কার্যক্রম, এটা আগের মতোই বহাল থাকবে। পণ্যের মূল্য তালিকায় দেখা যাচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগী যেখানে 2 লিটার সয়াবিন তেল পাবেন 200 টাকায়, সেখানে ট্রাক সেল থেকে কিনলে গুনতে হবে 230 টাকা। একইভাবে চিনি ও ডালে কেজি প্রতি 10 টাকা করে বেশি দাম নির্ধারণ করা হয়েছে টিসিবির ট্রাক সেলে। দুই শ্রেণীর মানুষের কাছে কিন্তু আমরা বিক্রি করছি না, আমরা একই শ্রেণীর মানুষের কাছে বিক্রি করছি, এবং সেটা যদি দুই রকমের দাম হয়, একই রকমের মানুষের ক্ষেত্রে একটা বড় রকমের বৈষম্য তৈরি হচ্ছে, এবং এই বৈষম্যটা কাম্য নয়। প্রতি ট্রাকে 400 জন সুবিধাভোগী হিসেবে দৈনিক 450 ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন 1,80,000 মানুষ। 20 দিন ধরে চলা এই বিপণন কার্যক্রমে মোটে সুবিধা পাবেন 36 লাখ মানুষ। ডালচিনি তেলের বাড়তি মূল্যে প্রতি প্যাকেজে তাদের বেশি দিতে হবে 60 টাকা করে। এভাবে স্মার্ট কার্ডের তুলনায় ট্রাক সেলে 20 দিনে ভর্তুকি বাবদ সরকারের ব্যয় 21 কোটি 60 লাখ টাকা কমানোর পরিকল্পনা টিসিবির। অর্থনীতিবিদরা বলছেন সরকারের ভর্তুকি কমাতে গিয়ে বাড়তি ব্যয়ের এই বোঝা নিম্নবিত্তের কাঁধে চাপিয়ে দুই রকম দামে পণ্য বিক্রিতে যে বৈষম্য তৈরি হবে তা প্রশ্নের মুখে ফেলবে সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে। এতে করে যেটা হবে যে এই সরকারের যে একটা ভালো উদ্দেশ্যে এই যে ট্রাক সেল এবং একই সঙ্গে যে ফ্যামিলি কার্ড, এটার মাধ্যমে যে খাদ্য কম দামে সরবরাহ করা, তো এই একটা ভালো কাজের কিন্তু এটা বদনাম হবে, এটা প্রশ্নবিদ্ধ হবে। আমি মনে করি যে এই দুটো যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আসলে একই দামে এই খাদ্যপণ্যগুলো সরবরাহ করা উচিত। এদিকে বছরব্যাপী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ,
সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানির পরও নানা অজুহাতে দাম নিয়ন্ত্রণে আসছে না। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট ও নির্বাচনের বন্ধের অজুহাতে কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। অথচ গত ৭.৫ মাসে ৩০,০০০ কোটি টাকার ১৭ ধরনের ২৯ লাখ মেট্রিক টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। রমজানের ভোগ্যপণ্য বেচাকেনায় জমজমাট দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য ১ ঘন্টার কম সময়ে চলে আসছে এই বাজারে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7.5 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 10,38,000 মেট্রিক টন পাম এবং ক্রুড অয়েল 3 লাখ মেট্রিক টন চিনি খালাস হয়েছে। চলতি অর্থ বছরের এই সময়ের মধ্যে 17 ধরনের প্রয়োজনীয় পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্ক পেয়েছে 47,438 কোটি টাকা। রমজান উপলক্ষে যে আমদানি হয়েছে এটা অবশ্যই বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সরবরাহ অবশ্যই যথেষ্ট রয়েছে। জানুয়ারি মাসে পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 65 থেকে 70 টাকা এবং ভালো মানের ছোলা 74 থেকে 75 টাকায় বিক্রি হলো, এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। সরবরাহ বন্ধ ছিল চট্টগ্রাম পৌদের জটিলতার কারণে, সেই কারণে প্রায় প্রত্যেকটি ছোলার মান বেঁধে 5 থেকে 6 টাকা দাম বেড়েছে। ছোলার মতো পরিস্থিতি খেজুরের বাজারও। শুল্ক হার 10% কমানোর সুবিধাকে কাজে লাগিয়ে 47,073 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে বাংলাদেশে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে খেজুরের বাজারটা একটু অস্থির ছিল। টোটালি বলতে গেলে যেটা 1800-1900 টাকার বাজার সেটা 2200, অনেক জায়গায় 2300 পর্যন্ত হয়ে গিয়েছিল আর কি। এখন এটা কমে আসছে। দেশের ভোগ্য পণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ার কারণে এখানে নানা মাত্রায় চলে কারসাজি। বিশেষ করে রমজানকে সামনে রেখে যেসব ভোগ্যপণ্য আমদানি করা হয় নানা অজুহাতে চলে দাম বাড়ানোর প্রতিযোগিতা। চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘটের কারণে অন্তত 7 দিন যেমন ভোগ্যপণ্যের সরবরাহ লাইনে সংকটের সৃষ্টি করেছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 2 দিনের সরকারি বন্ধ। তবে পরিস্থিতির উন্নতি হয়, সরবরাহ স্বাভাবিক হয়ে আসলো। দাম নিয়ন্ত্রণে এখনো প্রশাসন তেমন কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নির্বাচনের কার্যক্রম শেষ, এই সময়টা যদি সরকার এই বিষয়গুলো দেখাশোনা করে মাল যে পর্যাপ্ত যে আমদানিগুলি আছে আমদানিগুলো যদি সমভাবে দেশের বিভিন্ন জায়গায় যায় তাহলে কিন্তু আসলে রমজানের সংকট হওয়ার কথা। রমজান মাসে দেশে 3 লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য তেল, 2.5 লাখ মেট্রিক টন চিনি, 1 লাখ মেট্রিক টন ছোলা এবং 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। It's all about stainless style. সময় সংবাদে আরও থাকছে। টি-20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেন্সের নবাগত ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড। দেখছেন সময় সংবাদ। 1 বছরের কাজ শেষ হয়নি 5 বছরেও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার 22কুড়া তেঁতুলতলা সড়কের সেতু নির্মাণ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। এতে চরম ভোগান্তিতে স্থানীয় অন্তত 8 গ্রামের বাসিন্দা। আর পুনরায় দরপত্র আহ্বান করে শিগগিরই কাজ শেষ করার আশ্বাস এলজিইটির। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খালের দুপাশে নির্মাণ করা হয়েছে অ্যাবেটমেন্ট, শেষ হয়েছে পিয়ারের কাজও, তারপরও শেষ হয়নি প্রকল্পের কাজ। 2021 সালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার 22কুড়া তেঁতুলতলা সড়কের বাইকুড়া খালে সেতু নির্মাণ কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও শুধু অ্যাবেটমেন্ট ও পিয়ার নির্মাণ করে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। এখনও একই অবস্থা থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন সেতু না থাকায় স্থানীয় অন্তত 8টি গ্রামের বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশেই লোহার পাত দিয়ে জরুরি চলাচলের জন্য সরু সাঁকো নির্মাণ করা হলেও সেটিও ঝুঁকিপূর্ণ। শিগগিরই প্রকল্পের কাজ শেষ করার দাবি তাদের। 2টা বিম দিয়েছে, একটা মনে করেন পাড়া দিলে হ্যাঁ মনে করেন ডাবিয়ে যায়, মানে জ্বালাই মেলাই দিয়েছিল আবার ছুটি গেছে। ব্রিজটা তো এই 2-3 গ্রামের মানুষ চলাফেরা করে, এখন তো ব্রিজটা না হওয়ার কারণে এলাকার মানুষ খুবই ভোগান্তিতে আছে। কন্ট্রাক্টররা টাকা উঠেই ফেলাইছে, খাই ফেলাইছে। 6 মাস একদিন কামালে 6 মাস 7 মাসে কামাতে আসে না। এলজিইডি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। তবে প্রকল্পের পুনরায় দরপত্র আহ্বান করে শিগগিরই কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ফান্ডের জটিলতা নিরসন হয় নাই,
বিধায় কাজটা ফেলানো আছে। তবে প্রকল্প পরিচালক মহোদয় আমাদেরকে চিঠি দিয়ে ব্যক্ত করেছেন উনি ওই কাজটা যৌথ মেজারমেন্ট করে পাঠানোর পরে উনি রিটেন্ডার করবেন। এলজিইডির তথ্য মতে ৩৭ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩,৬১,৬১,৫৮৬ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে বিশাল এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থ দানের ঘোষণা দেবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে হামলা চালালে বেশ কয়েকজন হতাহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাশেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থদানের ঘোষণা দেবেন। এর মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বড় অংশের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। প্রস্তাবটি উত্থাপন করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদাররা অধিকৃত ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কার্যত পশ্চিম তীর সংযুক্তিকরণের শামিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবারে টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ বিতে বাঁচা মরার ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ টেবিল টপার স্বাগতিক শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচে জয় পেতেই হবে 3 নম্বরে থাকা অজিদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বাঁচা মরার লড়াইয়ের আগে জিম্বাবুয়ে ম্যাচে দলের পারফরম্যান্স অস্ট্রেলিয়ার বড় দুশ্চিন্তার কারণ। সে ম্যাচে মাত্র 2 উইকেটই ফেলেছিল জাম্পা স্টোইনিসরা। ব্যাটিংয়েও ছিল হতশ্রী অবস্থা। রেনশো, ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড ছাড়া কোনো ব্যাটারি পারেনি 2 অঙ্কের সংখ্যা অতিক্রম করতে। তাই স্বাগতিকদের বিপক্ষে লড়াইটা বেশ কঠিনই হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা। জামাত আমির ও এনসিপি আহ্বায়কের বাসভবনে তারেক রহমান। নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথকাল। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবং রমজান ঘিরে কাল টিসিবির পণ্য বিক্রি শুরু। দৈনিক পাবেন 1,80,000 সুবিধাভোগী। ফ্যামিলি কার্ডধারীর চেয়ে ট্রাক সেলে দাম 60 টাকা বেশি। মূল্য বৈষম্য দূর করার তাগিদ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। রোজা, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।